দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহি। আজ মহান মে দিবস। ইতিহাসের পাতায় এই দিনটি লেখা আছে রক্তে এবং আত্মত্যাগে। 1886 সালে শিকাগো শহরে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের রক্তাক্ত ঘটনা আজও শ্রমিক অধিকার আন্দোলনের অনুপ্রেরণা। সেই আন্দোলনের ফলেই বিশ্বজুড়ে শ্রমিকদের কর্মঘণ্টা, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশের ধারণা প্রতিষ্ঠা পায়। বাংলাদেশে মে দিবস পালিত হয় রাষ্ট্রীয় মর্যাদায়। সরকার, শ্রমিক সংগঠন এবং নানা প্রতিষ্ঠান দিনটিকে ঘিরে আলোচনা, শোভাযাত্রা এবং সাংস্কৃতিক আয়োজন করে। অথচ বছরের বাকি দিনগুলোতে সেই স্বীকৃতি প্রায় শব্দের ভেতরেই বন্দী থাকে। আমাদের অর্থনীতির মেরুদণ্ড, যেখানে শ্রমজীবী মানুষেরা যারা বিভিন্ন কলকারখানায়, নির্মাণ স্থলে, পরিবহন ব্যবস্থায়, কৃষিক্ষেত্রে প্রতিনিয়ত কাজ করে যান, অথচ এখনও তারা নিরাপত্তা, যথাযথ স্বাস্থ্যসেবা, ন্যায্য মজুরির জন্য আন্দোলনরত। অনেক ক্ষেত্রেই শ্রম আইন উপেক্ষিত এবং শ্রমিক নির্যাতনের অভিযোগ এখনও প্রায় সংবাদ হয়ে উঠে আসে। মে দিবস তাই শুধুমাত্র স্মরণের উদ্দেশ্যে না হয়ে রাষ্ট্র, মালিকপক্ষ এবং সমাজের সকলের সামনে প্রশ্ন রাখার দিন। আসলে কি আমরা সত্যি শ্রমিকের ঘামকে মূল্য দিচ্ছি কিনা, সেই আলোচনায় আমরা যাব। তার আগে আমাদের স্টুডিওতে দুজন অতিথি আছেন, তাদের সাথে পরিচিত হয়ে নিব। আমার ডানে আছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং আমার তার পাশে আছেন জনাব হাসান মামুন, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। আপনাদের দুজনকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সাইফুল ভাই, আপনার কাছেই যাব। একই প্রশ্ন, যে আসলে কি আমরা সত্যি শ্রমিকের ঘামকে মূল্য দিচ্ছি কিনা, আপনার মন্তব্য জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনার সাথে এটা আমার প্রথম অনুষ্ঠান। আর প্রিয় ভাজন হাসান মামুন ভাই, তাকেও শুভেচ্ছা জানাই। আর আজকে মহান মে দিবস, যেটা আপনি বললেন, শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতি দিবস এটা, যেটা তো আমি এই দিবসে আমাদের দেশের শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মেহনতি মানুষ সহ যারা নানাভাবে সঙ্গে যুক্ত কোটি কোটি মানুষ, তাদেরকে শুভেচ্ছা জানাই। আপনি যেটা বলছিলেন, আজকেই সংবাদপত্র বড় করে তারা কয়েকটা জনপ্রিয় দৈনিক তারা লিখেছেন যে 6 কোটি শ্রমজীবী মানুষের, শ্রমিকের এখনো জীবনের কোনো সুরক্ষা নেই, সেটা তারা বলছেন। লড়াইটা শুরু হয়েছিল বলতেন যে 1886 থেকে। 1889-তে এটা মার্ক্সের বন্ধু ফ্রেডরিক এঙ্গেলস তার নেতৃত্বে একটা আন্তর্জাতিক সম্মেলনের মধ্য দিয়ে 1 মে যে এটা মে দিবস হিসাবে বিশ্বব্যাপী পালিত হবে, শ্রমিকের, যেটা আপনি বলছিলেন শুরুতে ইন্ট্রোতে, শ্রমিকের ঐক্য, তার সংগঠন, তার মর্যাদা, তার অধিকার এবং তার মুক্তির দাবিতে, এরপর থেকে 1889 থেকে বিশ্বব্যাপী পরবর্তী পর্যায়ে এটা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে এটার যে মর্যাদা, সে মর্যাদা লাভ করে। শ্রমিক দিবসে যেটা বলছিলেন, শুধু যে 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম, 24 ঘন্টায় ভাগ করে একটা ডিসেন্ট লাইফ, একটা মানবিক জীবনের জন্য একটা শ্রমিকের কী ধরনের শ্রমঘণ্টা দরকার, এর একটা আলাপ আলোচনা করে জায়গাটা এসেছিল। এই ফলে চেতনাটা ছিল প্রথমত একটা ট্রেড ইউনিয়ন একটা চেতনার জায়গা থেকে, কিন্তু পরবর্তী গত 138 বা 40 বছরে এসে ট্রেড ইউনিয়নের চেতনাটা পরে একটা রাজনৈতিক চেতনায় এটা একটা উন্নীত হয়। এই চেতনাই বলতে পারেন যে লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়াতে যে 17 সালে মহান বিপ্লব হলো, অক্টোবর বিপ্লব, মাও সেতুংয়ের নেতৃত্বে গণচীনের যে বিপ্লব, সারা দুনিয়া, ভিয়েতনাম, কিউবা, দুনিয়াব্যাপী যে বিপ্লবী আন্দোলন, বলতে এই মে দিবসের এই চেতনাটা পরবর্তী এটার একটা আদর্শিক রাজনৈতিক সংগঠিত রূপটাই পরে দুনিয়াব্যাপী এটা ছড়িয়ে পড়ে। এবং এটা যত বেশি, আরেকটা খেয়াল করবেন যে যত বেশি পুঁজি বা শিল্প পুঁজি যখন তার একটা বিশ্বজনীন চরিত্র নেয়, পুঁজি যত দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়েছে প্রতিটা মহাদেশে, প্রতিটা প্রান্তে, শ্রমিক শ্রেণীর আন্দোলন, তার সংগঠন, তার চৈতন্য জায়গাটাও একটা বিশ্বজনীন একটা তাদের চরিত্র, সেটা কিন্তু রূপ নিয়েছে। এই যে বলে দুনিয়ার মজদুর এক হও, এই কথাটা ওখান থেকে এসছে। পুঁজি যখন একটা বিশ্বজনীন চরিত্র নেয়, তখন তার বিরুদ্ধে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের তার অস্তিত্বের যে দাবি, তার মজুরির, তার একটা মানবিক জীবনের, গণতান্ত্রিক জীবনের, নিরাপদ জীবনের দাবিটাও, এবং সর্বোপরি মানুষ হিসাবে তার যে মুক্তির যে প্রশ্ন,
অর্থাৎ শ্রম দাসত্বের জোয়াল থেকে বেরিয়ে এসে একটা মানুষ হিসাবে তার যে অধিকার মুক্তি নিশ্চিত করা, এটা ওরা বিশ্বজনীন চরিত্র লাভ করে। আমরা আজকে যখন এই অনুষ্ঠানে করছি, আমি একেবারেই যদি ঘটনায় বর্তমানে যদি চলে আসি, মাত্র গত বছরের জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, জীবনদানের দিক থেকে সবচেয়ে বেশি কিন্তু প্রাণ দিয়েছে কিন্তু শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষ, গার্মেন্টসের, রিক্সার, বস্তিবাসী, হকার, ফুটপাতের মানুষ, সাধারণ মানুষ। ছাত্ররা এবার সরকারে তারা ভাগ নিয়েছেন, এবারই প্রথম। আগে কোনো আমাদের দেশে কোনো আন্দোলন অভ্যুত্থানে পরপরই যারা সরকার গঠন করেছেন তারা কেউ কখনো ভাগ চাননি, কিন্তু যারা সবচেয়ে বেশি জীবন দিয়েছেন তাদের কোনো প্রতিনিধিত্ব কিন্তু এই সরকারের মধ্যে কিন্তু নেই। আমরা যে অন্তর্বর্তী সরকার গঠন করেছি বা তাদের পক্ষেরও কোনো প্রতিনিধি সেটা দেখা যায় না, বরঞ্চ মালিকের পক্ষে বা মালিকের অংশের তাদের পক্ষের প্রতিনিধিত্ব, এমনকি খোদ যারা পুঁজিপতি বা ব্যবসায়ী তাদের প্রতিনিধিরাও কিন্তু সরকারের মধ্যে আছেন। যারা সবচেয়ে জীবন দিল, এটা কিন্তু এবারকার অভ্যুত্থানের সবচেয়ে বড় স্ববিরোধিতার জায়গাটা এটা। এবং গত 9 মাসে আজকে খেয়াল করলাম চীন বাংলাদেশ মৈত্রী হলে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় যে অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখলেন, তিনি এটা উপলব্ধিটা শুনতে মানে খুব ভালোই লাগলো। বললেন যে শ্রমিকের জীবনটা যদি আগের মতোই থেকে যায় তাহলে এই অভ্যুত্থান করে কি লাভটা হলো। আমি যদি ওনার সরকারকে পাল্টা প্রশ্ন করি, আপনারা তো 9টা মাস পেলেন, 9টা মাস আপনারা কি করলেন? আপনারা তো বিভিন্ন অংশের জন্য 500, 1000, 2000 আন্দোলন করলে দাবিটা পূরণ করে দিয়েছেন। ছাত্ররা করে, সচিবালয় দখল করে, পরীক্ষা দেওয়া লাগবে না, বিভিন্ন ট্রেডের, বিভিন্ন প্রফেশনের এই যে কোটি কোটি যে মানুষ, তাদের জন্য গত 9 মাসে আপনারা কি করলেন? আমি যদি উল্টো ওনাকে প্রশ্ন করি, ওনার সরকারকে যদি প্রশ্ন করি, এবং ইতিমধ্যে একটা শ্রম কমিশন হয়েছে, আপনারা জানেন, শ্রম কমিশন তার রিপোর্ট জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত শ্রম কমিশনের রিপোর্ট এটার কোনো কার্যকারিতা নাই। যে মুহূর্তে আমরা আলাপ করছি এই মুহূর্তে শ্রমিকের ন্যায্য কোনো মজুরি নেই, তার একটা মানবিক জীবনের জন্য কোনো মজুরি নেই, তার নিরাপত্তাটা এখনও নিশ্চিত না। একটা বিশাল অঙ্কের কারখানা, এখনও পর্যন্ত ন্যূনতম মজুরি সেখানে কার্যকর হয়নি। এবং বর্তমান এই দুর্মূল্যের বাজার দরে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,000 টাকা, অন্যান্য ট্রেডেরও এর মোটামুটি ন্যূনতম মজুরি অনেকগুলো কম, কোথাও এর সামান্য একটু বেশি। আমার অর্থনীতির বন্ধুরা হিসাব দিচ্ছিলেন 4 বছর আগের কথা, যে ঢাকার আশেপাশে 5 জন একটা শ্রমিক পরিবারে বাসের জন্য ন্যূনতম 49,000 টাকা লাগে একটা মর্যাদা সম্পন্ন জীবনযাপনের জন্য ঢাকা এবং তার আশেপাশে। গার্মেন্টস শ্রমিকরা দাবি করেছিল 25,000 টাকা ন্যূনতম মজুরি, 12,000 টাকায় নির্ধারিত হলো। কিন্তু যখন 12,000 টাকা হয়েছে, তারপরে আপনি গত 4 বছরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, জীবনযাত্রার যে ব্যয়, এবং তাতে কিন্তু প্রকৃত কিন্তু আয়টা কিন্তু তারপরে কমে আসছে। তার মানে এখনও পর্যন্ত এখন শ্রমিকরা খুবই নিরাপত্তাহীন, তাদের মজুরির প্রশ্নে, অধিকারের প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে আমরা কিন্তু জায়গাটা এখনো অর্জন করতে পারিনি। শ্রমিক যখন আন্দোলন করে, যখন রাজপথে যায়, কি বলে মালিকরা, তারা খুব বলতে খুব পছন্দ করেন যে কারখানার বিরুদ্ধে আন্দোলন চলছে, একটা ষড়যন্ত্র চলছে, তার বাঁচার দাবি, তার জীবিকার দাবি, মাসের পর মাস অনেক সময় বেতন পায় না, মজুরি পায় না, তার নিজের পরিবার অসহায় একটা অবস্থা, তারপরে তার খাদ্য নিরাপত্তা নাই, তার শিক্ষা, স্বাস্থ্য, এগুলো তো বিরাট হুমকির মুখে। তো আমরা সেজন্য বলতে চাই যে শ্রমিকের উপযুক্ত মজুরিটা, এটা আমি বলি এক ধরনের বিনিয়োগের মতন। যদি উপযুক্ত যদি আপনি মজুরি না দেন, তাহলে কিন্তু এটা সুস্থ স্বাভাবিকভাবে তার পক্ষে কিন্তু পুনরায় কিন্তু পুনরুৎপাদন যেটা, সেটা কিন্তু করা সম্ভব না। এই জায়গাটা উপলব্ধির মধ্যে আনা খুব দরকার। শ্রম কমিশন হয়েছে, তাদের সুপারিশগুলো এই সরকার যদি অনতিবিলম্বে তারা যদি কার্যকরী করবে, উদ্যোগ নেন, তাহলে শ্রমিক দিবসের জন্য এটা একটা কার্যকর একটা ফলাফল আসতে পারে হয়তো। ভাই ধন্যবাদ। হাসান ভাই, আপনার কাছে একটু যাব। শ্রমিকের মর্যাদা, আমরা তো সাইফুল ভাইয়ের কথা শুনলাম যে গত 4 বছরে কি, এবং গণ অভ্যুত্থানের পরেও আমরা যেটা আসলে দেখেছি যে এই অন্তর্বর্তী সরকারে তাদের কোনো প্রতিনিধিত্ব করার মতো আসলে কেউ নেই, এবং আমরা বলছি যে শ্রমিকের নিরাপত্তাহীনতা এখনো আছে, তারা এখনো আন্দোলনরত। তো এখনো কি আপনি মনে করেন যে শ্রমিকের মর্যাদা কেবল এই নির্দিষ্ট একটি দিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়েই পালিত হচ্ছে এবং বাকি দিনগুলোতেও আমরা এটার খেয়াল করি না? এই দিনটা যে শুধু একটা উদযাপন করার মতো এবং কথা বলার মতো, আসলে এটা প্রতিফলিত হবে কিনা, হয়েছে কিনা, আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। কথা বলার কিন্তু প্রয়োজন আছে। আমরা যে কথা বলছি আজকে, তার কিছু না কিছু ইম্প্যাক্ট হবে, এবং আমি তো মনে করি যে প্রচুর কথা হওয়া উচিত।
সাইফুল ভাই যেটা বললেন যে এই সরকারি শ্রমিকদের কোনো প্রতিনিধি নেই এবং গণ অভ্যুত্থানে তাদের একটা বিরাট ভূমিকা ছিল। তারা কতজন হতাহত হয়েছেন তার কিন্তু একটা তালিকাও আছে। আচ্ছা, তো আমরা দেখলাম যে এই অভ্যুত্থানের পরে শিল্প কলকারখানায়, বিশেষ করে গার্মেন্টস খাতে, বস্ত্র খাতে ব্যাপক অসন্তোষ হয়েছে এবং অসন্তোষটা হয়েছে বকেয়া বেতনের দাবিতে। এটা কিন্তু চলতি বেতন না, বকেয়া বেতনের দাবিতে। তো ইসলামে তো আছে যে ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরি দিয়ে দেওয়া, এটা আছে না? আছে। এবং আজকে কয়েকটা ইসলামী দল দেখলাম এই বিষয়টাকে ফোকাস করছে। আমি জামায়াতে ইসলামীর বক্তব্য দেখছিলাম। তো এটা তো ভালো যে ঘাম শুকানোর আগেই, অর্থাৎ সময় মতো মজুরি দেওয়া। তো সেটাও হয়নি আমাদের এখানে, এবং ঈদের আগে প্রতিবার কিন্তু এই সমস্যাটা তীব্রভাবে দেখা দেয়। রাস্তাঘাট অবরোধ হয়। অবরোধের আমরা বিরোধিতা করি যে অবরোধ কেন করছো, অন্যদের কেন কষ্ট দিচ্ছ, তারা তো এর জন্য দায়ী না। কিন্তু অবরোধ না করলে দাবি আদায়ও হয় না, এটা হচ্ছে বাস্তবতা। তো এটা একটা মানে করুণ বাস্তবতা যে, তো সবাই যে অবরোধ করে অন্যায্য দাবি আদায় করতে চায় তা না। শ্রমিকদের দাবিটা তো খুবই ন্যায্য, যে তার বকেয়া বেতন, চলতি মাসের বেতন, বোনাস, এগুলোর দাবিতে প্রতি ঈদের আগে আন্দোলন হয় এবং ঈদের পরে আমরা জানতে পারি যে কিছু কিছু কারখানায় এগুলো বাস্তবায়িত হয়নি, দেওয়া হয়নি। এটা কিন্তু গার্মেন্টস খাতের কথা বলছি, যে খাতটা সংগঠিত, যে খাতটা হচ্ছে প্রধান রপ্তানি খাত, সেটার কথা আমরা বলছি। এর বাইরে কিন্তু বিপুল জনগোষ্ঠী আছে এবং এই যে সাইফুল ভাই বললেন যে প্রায় 6 কোটি আছে অপ্রাতিষ্ঠানিক খাতে। আমাদের গোটা শ্রমশক্তি কিন্তু এখন ধরতে গেলে 12 কোটি, এবং এর মধ্যে কর্মে নিয়োজিত হতে পারে এই মুহূর্তে আছে প্রায় 7.5 কোটিরও বেশি। মানে 71 সালে 7.5 কোটি বাঙালি ছিল, এখন 7.5 কোটিরও বেশি হচ্ছে শ্রমশক্তি। এখন তো 7.5 কোটির বেশি হচ্ছে শ্রমশক্তি। তো এটা একটা বিরাট ব্যাপার, বিরাট শক্তিরও জায়গা। কিন্তু অনেক দেশ তো শ্রমশক্তির ঘাটতিতে ভুগছে, তাই না? আমরা এই যে পপুলেশন ডিভিডেন্ড বলে সেই সুবিধা পাচ্ছি এবং এটাকে কাজে লাগানো প্রয়োজন খুবই। তো এই অবস্থায় বর্তমান সরকার একটা ভালো কাজ করেছে, যে এই যে শ্রম সংস্কার কমিশন, রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে তারা এটাকে বিবেচনা করে এই কমিশনটা গঠন করেছে এবং আমি বলবো এই কমিশনটা ভালো কাজ করেছে। এই কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, মানে সুপারিশগুলো দিয়েছে, সেগুলো নিয়ে কিন্তু খুব বিতর্ক নাই। আমি মাঝে লক্ষ্য করলাম যে আজকে বিএনপির যে বিশাল জমায়েত হয়েছে আমার বাসার কাছে পল্টনে, তো সেখানে সেই জমায়েতের বিষয়ে নজরুল ইসলাম খান সাহেব বলছিলেন, আমি যদি ভুল না করি, বলছিলেন যে এই কমিশন যে রিপোর্ট দিয়েছে এটার সঙ্গে আমরা একমত। এখন মনে করা হচ্ছে যে ফেয়ার ইলেকশন হলে বিএনপি পাওয়ারে যাবে, যদি যায় তাহলে তো তাদের উচিত হবে এই কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা। এই সরকার যদি নাও করতে পারে বা গড়িমসি করে, এই সরকারের বিরুদ্ধে কিন্তু গড়িমসি করার অভিযোগও আছে। যেমন একটা উদাহরণ দিই, আমি আজকে প্রথম আলোতে একটা নিউজ দেখছিলাম যে গত নভেম্বরে দীর্ঘদিন মানে কথা চালাচালির পরে চামড়া খাতে হয়েছিল, নিম্নতম মজুরি ঘোষণা হয়েছিল, সেটার বাস্তবায়ন নাকি কোনো কারখানায় হয়নি। তো চামড়া খাত তো আমাদের দেশের একটা মানে একটা সম্ভাবনাময় খাত। আমরা চামড়ায় স্বয়ংসম্পূর্ণ, তাই না? এবং চামড়া নিয়ে আমরা সংকটেও পড়ি, এবং চামড়া দিয়ে যে লেদার গুডস তৈরি, এটা একটা বড় সম্ভাবনাময় শিল্প খাত হতে পারে এবং এই খাতে বিদেশি বিনিয়োগও হতে পারে, এই সম্ভাবনা কিন্তু আছে। এবং ট্রাম্পের এই শুল্ক নীতি, এইসব কারণে কিন্তু চায়না থেকে বিনিয়োগ চলে আসতে পারে বাংলাদেশে, যেটা ভিয়েতনামে গেছে। আমাদের তো বিদেশি বিনিয়োগের সংকট আছে, খুবই কম জিডিপির অনুপাতে, ভিয়েতনামে অনেক বেশি। তো সেই সম্ভাবনা আমাদের দেশে অবশ্যই আছে, হতে পারে সেটা। আমরা একটা বড় বিনিয়োগ সম্মেলন করলাম, তাই না, কিছুদিন আগে, বর্ণাঢ্য, এবং এটা নিয়ে অনেক উচ্ছ্বাস। তো এটার তো ফল দ্রুত পাওয়া যাবে না, কারণ বিনিয়োগ সম্মেলন করলেই আসবে না, বিনিয়োগের পরিবেশটা তৈরি করতে হবে। তার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরি, তার জন্য গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা জরুরি এবং ফেয়ার নির্বাচন হওয়া জরুরি, যে নির্বাচনটা আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য হবে। আর হচ্ছে যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনায় যেসব ঘাটতি আছে, যেমন এখানে সুদের যে হার যা দাঁড়িয়েছে আর কি, তো এই সুদের হারে কিন্তু ঋণ নিয়ে বিনিয়োগ করে লাভ করা এটা একটা কঠিন। এবং বিনিয়োগকারীরা বলেন যে এই নিম্নতম মজুরি যদি বাড়ানো হয়, যেমন ভারতে অনেক
বাড়ানো হয়েছে 25,000 রুপি সম্ভবত, এখন 27,000 রুপি করার কথা হচ্ছে। তো 27,000 রুপি মানে আমাদের দেশের মুদ্রায় কনভার্ট করলে কিন্তু 37,000 টাকা, অনেক মজুরি, মানে ডিসেন্ট মজুরি। তো আমরা সেই তুলনায় আমরা তো এগুতে পারিনি। আমরা 12,500 টাকা গার্মেন্টস খাতে মজুরি, আর ইপিজেডে বোধহয় একটু বেশি 300 টাকা। আসলে এখানে একটা যদি প্রশ্ন করি যে অনেক লেবার রিলেটেড অ্যাসোসিয়েশনস আছে, এগুলো কি রেজিমের সাথে সাথে দলের পক্ষপাতিত্ব করে নাকি এটা নিউট্রালি আসলে রিপ্রেজেন্ট করে জেনারেল শ্রমিকদেরকে? এটা সাইফুল ভাই ভালো বলতে পারবেন, সাইফুল ভাই ওই খাতে কাজ করছেন, জড়িত। তো আমি সাধারণভাবে সাংবাদিক হিসেবে বলি যে আমাদের দেশে ট্রেড ইউনিয়নটা কিন্তু মানে কার্যকর হয়নি, শ্রমিকের স্বার্থ রক্ষায় অধিকার আদায়ে ট্রেড ইউনিয়নটা কার্যকর হয়নি। ইভেন এগুলো মালিক পক্ষের স্বার্থেও অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, এবং সরকার অনেক সময় এগুলোকে ব্যবহার করে, সেটাও আছে। মানে সরকারের ভূমিকা কিন্তু এখানে অনেক দিন থেকেই দেখা যাচ্ছে যে শ্রমিক স্বার্থের অনুকূল না, তারা বরং এক ধরনের নেগোশিয়েট করে একটা মধ্যপন্থা অবলম্বনের চেষ্টা করে। এই যে 18 দফা একটা সমঝোতা হয়েছিল গার্মেন্টস খাতে, 18 দফা সমঝোতারও কিন্তু অনেক কিছু বাস্তবায়ন হয়নি। এই সরকারের আমলেও এই কাজে অগ্রগতি আমি যতদূর জানি হয়নি। তারপর হচ্ছে এই যে শ্রম কমিশনের যে রিপোর্ট, আমি প্রশংসা করলাম, আবার সমালোচনার জায়গা আছে। যেমন এখানে এই যে অবাধ যে ট্রেড ইউনিয়নের অধিকার, সেটা কিন্তু এখনো স্বীকৃত না, মানে সব ক্ষেত্রে ইপিজেডের বাইরে সব ক্ষেত্রে স্বীকৃত না। পশ্চিমারা এটার পক্ষে, যারা আমাদের বায়ার, কিন্তু আমরা কেন জানি এই জায়গাটায় যেতে পারছি না, এবং এটাকে এমন সব শর্তে আবদ্ধ করে রাখা হচ্ছে যে মানে এখানে আসলে ট্রেড ইউনিয়নটা কাজ করার মতো পরিবেশ তৈরি হচ্ছে না। এই সমস্যাগুলো আছে। তবে এই সরকার প্রথমবারের মতো চেষ্টা করছে যে গোটা শ্রমশক্তিকে, যেটা কর্মে নিয়োজিত, অপ্রাতিষ্ঠানিক খাতসহ, অপ্রাতিষ্ঠানিক তো 85%, প্রায় 6 কোটি মানুষ, তো এবং গৃহকর্মী সহ সবাইকে শ্রমিকের স্বীকৃতি দিতে এবং তাদেরকে পরিচয়পত্র দিতে। কাজগুলো কঠিন, কিন্তু এই ভাবনাগুলো আসার দরকার আছে। আমি যেটা বলছিলাম যে কথাগুলো হওয়া দরকার। তারপর হচ্ছে তাদেরকে যদি অবসরকালীন ভাতা দেওয়া না যায়, কারণ প্রাতিষ্ঠানিক খাতে তো অবসরকালীন কিছু পায় বা একসঙ্গে কিছু পায়, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি আছে, অন্তত বিধিবিধানে আছে, কিন্তু অপ্রাতিষ্ঠানিক খাতে তো এগুলো কিছুই নাই, তাই না? একজন লোক 20 বছর একটা বাড়িতে কাজ করছে, সে চলে যাওয়ার সময় কিছুই পেল না, দেয়া হলে পেল, না দেয়া হলে পেল না, তাই না? তো তার যাতে কোনো একটা সুরক্ষার জায়গা থাকে, মানে একটা বলা হচ্ছে যে সামাজিক সুরক্ষা খাতে অন্তত এদেরকে অন্তর্ভুক্ত করা, এবং এটা সরকারের জন্য বাধ্যতামূলক করা। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই কাজগুলো। আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি এটার পক্ষে, মানে ওনার সরকার এটাকে মানে সুপারিশগুলোকে ভালোভাবে নিয়েছে, এবং উনি ওই তো সাইফুল ভাই যেটা বললেন, উনি বললেন যে শ্রমিকদের জীবন যদি না বদলায় তাহলে তো অভ্যুত্থানের কোনো মানে নেই। এবং এটা তো খুবই সত্যি কথা যে 12 কোটি মানুষের জীবন যদি না বদলায় তাহলে কিন্তু মানে কিছু হলো না, তাই না? সংখ্যাগরিষ্ঠ মানুষ, এবং যাদের ওপর এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে, যাদের শ্রমিক ঘামে চলছে। আজকে যুগান্তরে একটা রিপোর্টের হেডিং হয়েছে খুব সুন্দর, যে 3টা যে মূল খাত আমাদের, কৃষি, শিল্প এবং অভিবাসী খাত, এই 3টাই কিন্তু হচ্ছে এই সস্তা শ্রম নির্ভর। সস্তা শ্রমকে আমরা খুব প্রজেক্ট করি যে এটা আমাদের আছে, তাই না? এটা কিন্তু একটা জাতির জন্য গৌরবেরও না যে আমরা সস্তা শ্রম এর মধ্যে আটকে আছি। হ্যাঁ, আমরা এটাকেই প্রজেক্ট করছি যে তোমরা আসো, এখানে সস্তা শ্রম পাবা। এখানে শ্রমিকের জীবনের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ন্যূনতম যেটা প্রাথমিকভাবে, এবং এটা করা হলে কিন্তু আমরা একটা ভিত্তিও পাবো আমাদের অর্থনীতিকে, অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করার। সাইফুল ভাই যেটা বললেন যে শ্রমিক না বাঁচলে তো পুনরুৎপাদন ক্ষমতা যদি অর্জিত না হয়, এবং তার সন্তানাদি যদি ঠিকমতো জীবনযাপন করতে না পারে, তার যদি স্বাস্থ্য, শিক্ষা এইসব ব্যাপারে যদি তার সুরক্ষা না থাকে, মিনিমাম সুরক্ষা না থাকে, তাহলে তো একটা দেশের বুনিয়াদটাই ধ্বংস হয়ে যাবে। হাসান ভাই, আপনার কাছে ফিরবো। সাইফুল ভাই, আপনার কাছে যদি যাই একই প্রশ্ন নিয়ে, একটা আমরা বলছিলাম যে দ্য রোল অফ অ্যাসোসিয়েশনস, যেটা নিউট্রালি প্লে করছে কিনা। আরেকটা যদি বলি যে আজকে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলছিলেন শ্রমিক দিবসে যে মালিক শ্রমিকদের মাঝে ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নিয়ে কথা বলা হচ্ছিল। আসলে এই শ্রম আইনটাকে যুগোপযোগী করা এবং তাদের সার্বিক উন্নয়নে তাদের আসলে কি করা উচিত, মানে এটা আমি অন্তর্বর্তী সরকার শুধু বলবো না, আমি বলবো যে পরবর্তীতে নির্বাচন হবার পরে যে যারা আসবে তাদের থেকেই বা আমরা
কি কি আশা করতে পারি যে কি করা দরকার? না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম হচ্ছে যে আমাদের মানে আমার অভিজ্ঞতা, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের, আমাদের রাজনৈতিক দলগুলো মানে ব্যতিক্রম ছাড়া, সবটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম ছাড়া শ্রমিকদেরকে তারা এক ধরনের সভা সমাবেশ মিটিং মিছিলের এক ধরনের কাঁচামাল হিসাবে তাদেরকে আমরা দেখতে চাই। মনে করি আন্দোলনে, আমি মনে আছে আমার পাকিস্তানি জমানার থেকে শুরু করে আদমজি শ্রমিকরা ঢাকাতে না আসলে আমাদের 69-এর গণঅভ্যুত্থান পরবর্তী পর্যায়ে, আমি তখন ছাত্র, তো ছোট, আমাদের অভিজ্ঞতা পরবর্তী গত 53-54 বছরও রাজনৈতিক দলগুলো বা তাদের সভা সমাবেশের কথা বলেন, শ্রমিকদের দাবির পক্ষে কথা বলেন, তাদেরকে অধিকারটা দিতে চান না। বিশেষ করে যখন তারা সরকারে যান, বিরোধী দলে থাকা অবস্থায় তাদের যে কথা, যে কমিটমেন্ট বা তাদের যে অঙ্গীকারগুলো তারা করেন, ক্ষমতায় যাওয়ার পরে অধিকাংশ ক্ষেত্রে তখন তারা মালিকদের পক্ষে এক ধরনের তারা অবস্থান নেন। এবং শ্রমিকরা প্রতিনিয়ত বুঝতে পারে রাষ্ট্রটা ঠিক শ্রমিকদের না, এবং রাষ্ট্রটা হচ্ছে, দেখা যাচ্ছে যে রাষ্ট্র এবং মালিকের সাথে একটা আনহোলি একটা নেক্সাস, একটা আঁতাত, একটা বোঝাপড়া। শ্রমিক যখন আন্দোলন করে, যেটা আপনি বললেন, ভাই বলছিলেন, এই সরকারের আমলেই তো শ্রমিকরা মারা গেছে এবং নারী শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। খুবই করুণ ঘটনা, খুবই নির্মম ঘটনা। তো যেগুলো এই সরকারের আমলে কাঙ্ক্ষিত না, তো নিশ্চয়ই আপনি একমত হবেন। তো প্রথমত রাজনৈতিক দলগুলোর তাদের এই যে মতাদর্শিক জায়গাটা, তারা শ্রমিকদেরকে ক্ষমতা যাবার সিঁড়ি হিসাবে এক বিবেচনা করেন। প্রথমত তাদেরকে তাদের অধিকারের প্রশ্ন ক্ষমতায় গেলে তারা ভুলে যান, এক করতে চান না। দ্বিতীয়ত একটা শ্রেণী হিসাবে তাদের যে রাজনৈতিক প্রতিনিধিত্ব, এমনকি দলে, সংগঠনে, সমস্ত পর্যায়ে বা নীতি নির্ধারণী পর্যায়ে, এই সরকারের তো ধরুন যারা এসছেন তারা তো তাদের কোনো দলীয় পরিচয় নেই। তো কেন আপনারা শ্রমিকের কোনো প্রতিনিধিত্ব বর্তমান সরকারে নেই? এই প্রশ্ন যদি কোনো শ্রমিক যদি করে, তাহলে এই প্রশ্নের উত্তর তারা বলবেন? বাস্তবে কোনো উত্তরটা তাদের নেই তাদের। তো এখন সেজন্য যেটা বলছিলেন যে শ্রমিকদের নিজস্ব সংগঠন, লেনিন বলতেন শ্রমিকের প্রধান শক্তি তার ঐক্য এবং তার সংগঠন। তার ঐক্য এবং সংগঠন যদি থাকে তাহলে সে দুনিয়াটাকে জয় করতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের শাসকরা, ব্রিটিশরা যেটা করেছে আমাদের ক্ষেত্রে, ডিভাইড অ্যান্ড রুল। আমাদের সরকারগুলো তারা ক্ষমতায় আসেন, শ্রমিক আন্দোলনকে তারা বহুভাগে তারা ভাগ করে ফেলতে চান। অধিকাংশ শ্রমিক সংগঠনগুলো সরকারি দলের ছত্রছায়া থাকে। যখন যারা সরকারে থাকেন তাদের ছত্রছায়া থাকে। এবং ওই যে আছে না, বিশ্ববিদ্যালয়গুলো যেমন সরকারি দলের ছাত্র সংগঠন জমিদারি বা এক ধরনের চর দখলের মতন তারা দখলে রাখেন। মনে করে এটা দখল রাখা মানে ক্ষমতার অর্ধেক এখানে পাকাপোক্ত থাকা। ফলে তারা শ্রমিকদেরকে তারা ভাগ করে দেন। অসংখ্য দিনের বেলায় হয়তো তারা এক ধরনের শ্রমিকের কথা বলেন, কিন্তু সরকার এবং মালিক পক্ষের তাদের মানে পকেটে থাকে অধিকাংশ শ্রমিক সংগঠনগুলো। এই যে দ্বিচারিতা, এটা একটা খুব ভয়াবহ জায়গাটা। সত্যি এখানে হচ্ছে, আর শ্রমিকের পক্ষে যারা কমিটেড, যারা শ্রমিক অধিকার চান, মুক্তি চান, যারা একটা সমাজ বিপ্লবের স্বপ্ন নিয়ে কাজ করেন, জাতীয় পর্যায়ে আন্দোলনটা যতখানি দুর্বল হয়েছে, যতখানি বিভক্ত হয়েছে, বৈপ্লবিক ধারা রাজনৈতিক সংগঠন, বৈপ্লবিক ধারা শ্রমিক আন্দোলন, শ্রমিক সংগঠন, শ্রমিকের লড়াইয়ের জায়গাটা ততখানি দুর্বল হয়েছে। অনৈক্যের জায়গাটা বৃদ্ধি পেয়েছে। সরকার এবং মালিক পক্ষের জন্য সুবিধা হয়েছে শ্রমিকদেরকে ভাগ করে দেওয়ার জন্য। এবং এটা খুবই দুর্ভাগ্যের জায়গাটা। ফলে খুব মৌলিক প্রশ্নটা এইখানে, অনেকগুলো সংগঠন আছে না, এখন আগের দলে আপনি খেয়াল করবেন তিনি ওই মন্ত্রণালয়ের লোক না, দেখা যায় এক নেতার পকেটেই 50-100টা সংগঠন তার পকেটের মধ্যে আছে। তো এগুলো হচ্ছে ধরেন মানে যারা হোয়াইট কালার শ্রমিক আন্দোলনকে নামে, শ্রমিক সংগঠনের নাম করে শ্রমিকের স্বার্থটাকে বিকিয়ে দেওয়া, ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থের এই জায়গাটা প্রকৃত ট্রেড ইউনিয়ন আন্দোলন বলি, একটা কমিটেড শ্রমিক আন্দোলন বলি, যারা সত্যি সত্যি শ্রমিকের অধিকার এবং মুক্তিকে নিশ্চিত করতে চান, এটা অত্যন্ত জরুরি। আর এই সরকার আমলে আমি মনে করি যে 9 মাসে পারেননি বলে আগামী কমাসে পারবেন না, আমি এরকম একটা হতাশাবাদীর লোক নেই। যেটা একটু আগে হাসান মামুন ভাই বললেন, আমি নিশ্চয়ই দেখতে চাইবো। আমি যেটা ইতিমধ্যে আমাদের আজকে আমাদের হল রুমে
বিপ্লবী শ্রমিক সংহতির যে আলোচনার সভাটা, সেখানে আমি বলেছি মে মাসের মধ্যে আমরা দেখতে চাইব যে শ্রম কমিশনের সুপারিশ সরকার আমলে নিয়েছেন এবং এটা বাস্তবায়ন তারা উদ্যোগ তারা গ্রহণ করেছেন। কারণ এ ব্যাপারে ব্রডলি এটা ঐক্যমতের জায়গাটা আছে। সমস্ত শ্রমিক এমনকি অন্তর্বর্তী সরকারেরও হয়তো এটা সমর্থন থাকবে, রাজনৈতিক দলগুলো তাদের সমর্থন থাকবে। যদি সব আমরা একমত হই তাহলে মে মাসের মধ্যে, কারণ এটার জন্য তো আমার নির্বাচন দরকার নাই, এটার জন্য আমার নতুন পার্লামেন্ট দরকার নাই, এগুলো আমার সংবিধানের সংশোধনের সাথে এগুলো যুক্ত না। আপনি এক্সিকিউটিভ অর্ডার নিয়ে আপনি নির্বাহী আদেশে অনেকগুলো আপনি কার্যকরী করতে পারেন শুধু। এবং অনেক আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভাই যেটা উল্লেখ করছিলেন, ইনফর্মাল সেক্টর যেটা অপ্রাতিষ্ঠানিক যে খাতগুলো, সেখানে ভয়াবহ পরিস্থিতি, ন্যূনতম কোনো সেখানে মজুরি নেই, কোনো সুরক্ষা নেই, কোনো শ্রম আইনের কোনো কার্যকারিতা নেই, কোনো সংগঠন করবার কোনো সুযোগ নেই। এটাকে আপনি আমলের মধ্যে আনা দরকার। শ্রম সুপারিশের মধ্যে এই বিষয় যুক্ত আছে। এর মধ্যে বড় অংশের নারীরা, নারী শ্রমিকরা, তারা যদি আমাদের সময় একেবারে আচ্ছা আমি শেষ করি। এমনি তো নারীরা তো দ্বিমুখী শোষণের শিকার। একদিকে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি শোষণ নিপীড়ন, আরেকদিকে নারী যদি শ্রমজীবী মানুষ হন তখন তার আরও জীবনটা তার আরও করুণ, তার আরও বেশি নির্যাতনের শিকার। ফলে নারীদের ক্ষেত্রে বাড়তি সুরক্ষা, বাড়তি অধিকার, বাড়তি মর্যাদা দাবি করে আমরা দেখতে চাই যে আগামী কমাসে যে সময়টা আছে এই সময় সরকার উদ্যোগ গ্রহণ করবেন। রাজনৈতিক দলগুলো এখনও পর্যন্ত হয়তো রাজনৈতিক প্রশ্নে আমাদের কিছু বিতর্ক আছে, কিন্তু এগুলোর ব্যাপারে সরকার নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করবেন। সে ব্যাপারে আমরা সরকারকে সমর্থন যোগাতে চাই, কারণ ভবিষ্যৎ নির্বাচিত সরকারের কাছে আমরা নিশ্চয়ই সব কিছু ছেড়ে দেবো না। এখন যেগুলো করা সম্ভব, যেটা আমি আজকেই করতে পারি, সেটা নিশ্চয়ই আমি আগামীকালকের জন্য আমি রেখে দেবো না। শ্রমিকের জীবনটা চলছে না, ফলে উচিত হবে তাহলে শ্রমিকের আপনি সরকারে না থাকলেও সরকার যদি কিছু করে শ্রমিকরা সরকারকে হয়তো শেষ মুহূর্তে হয়তো কিছুটা ধন্যবাদও জানাতে পারে আর কি। আমরা তাহলে আশা রাখতে চাই আসলে, বিশ্বব্যাপী অনেক দেশেই কিন্তু শ্রমিক দিবসটাকে একটা সেলিব্রেশনে চলে গেছে, কারণ তারা এখন আর আন্দোলনরত না। শ্রমিকরা যত আন্দোলন না করে, মালিকরা নানা পেশাদার নানা অংশ এবং এটা একদম কর্পোরেট যারা পুঁজি, যারা কর্পোরেশন, কর্পোরেট পুঁজি, ব্যবসায়ী সংস্থা, তারা শ্রমিক দিবসকে ব্যাপকভাবে তারা পালন করেন। প্রধান প্রশ্ন শ্রমিকের যে লড়াই, তার অধিকার, তার মুক্তি কেমন, তার অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, এই প্রশ্নগুলো কিন্তু থাকছে না আলটিমেটলি। কিন্তু এগুলো ছাড়া আমরা কিন্তু একবিংশ শতাব্দীতে কোনো মানবিক সমাজ আমরা কিন্তু তৈরি করতে পারবো না। আপনি যদি আমার অধিকার নিশ্চিত না করেন, আপনার অধিকারও কিন্তু নিশ্চিত হবে না। সেজন্য আপনি যদি আমরা সমতার, আমি সাম্যের কথা বলছি না যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তো সাম্যের কথা বলবেন। আপনি এই 11-12 কোটি ভাই বললেন, তাদেরকে আপনি অধিকার বঞ্চিত রেখে তার এই সমাজ গণতান্ত্রিকও হবে না, সাম্য হওয়া অনেক দূরের প্রশ্ন, এমনকি সাধারণ মানবিক সমাজে তৈরি করতে পারবো না। এই জন্য উচিত হবে একটু মানবিকতা লাগবে, দরদ লাগবে, মমতা লাগবে, কারণ এই ক্ষেত্রে বিনিয়োগটা এটা কিন্তু বর্ধিত উৎপাদনটা কিন্তু আপনাকে দেবে। যারা রিয়েল এন্টারপ্রেনার, যারা প্রকৃত উদ্যোক্তা, আমি বিশ্বাস করি অনেক উদ্যোক্তা আছেন, আমার কিছু পরিচিত মানুষও আছেন, তারা কিন্তু অনেকখানি সংবেদনশীল। সবাই যে একেবারে শ্রমিককে একদম মেরে ফেলে করতে চান ব্যাপারটা এরকম না। কেউ আছেন অনেক সংবেদনশীল, দায়িত্বশীল, এরকম একটা প্রকৃত উদ্যোক্তা শ্রেণীকেও তো নিশ্চয়ই তারাও এগিয়ে আসবেন। এটা নিশ্চয়ই আমরা দেখতে চাইব। ধন্যবাদ সাইফুল ভাই, জনাব সাইফুল হক এবং জনাব হাসান মামুন, আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে আসবার জন্য ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে, আরেকটু আলোচনা করতে পারলে আমরা আরও কিছু টপিক বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম। দর্শক, আপনারা দেখছিলেন এনটিভিতে সংলাপ প্রতিদিন। আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।